আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। পাশাপাশি তোমাদের নিয়মিত লেখাপড়া চালিয়ে যাচ্ছ। আজ আমি দশম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ের চতুর্দশ অধ্যায় অর্থাৎ জীব প্রযুক্তির টিস্যু কালচার নিয়ে আলোচনা করব। তো চলো আমরা আজকে টিস্যু কালচার নিয়ে আলোচনা করি। শিরোনাম টিস্যু কালচার। তাহলে আমাদেরকে জানতে হবে যে টিস্যু কালচার কি। টিস্যু হলো একগুচ্ছ কোষ যারা একই স্থান থেকে উৎপন্ন হয়ে একই ধরনের কাজে নিয়োজিত থাকে। আর টিস্যু কালচার হলো যে কোনো একটি টিস্যুকে একটি পুষ্টিবর্ধক মিডিয়ামে বর্ধিতকরণ করার প্রক্রিয়াই হলো টিস্যু কালচার। আর টিস্যু কালচারের উদ্দেশ্যে যে উদ্ভিদটাকে আমরা নির্বাচন করব সেই উদ্ভিদটাকে বলা হয় মাতৃ উদ্ভিদ। আর মাতৃ উদ্ভিদের যে অংশকে আমরা কালচারের জন্য ব্যবহার করব সেই অংশটাকে বলা হয় এক্সপ্লান্ট। এই এক্সপ্লান্ট গুলো হতে পারে উদ্ভিদের, যেমন ফুলের পরাগরেণু হতে পারে, তারপরে পার্শ্বমুকুল হতে পারে, শীর্ষমুকুল হতে পারে, মূলের বিভিন্ন অংশ হতে পারে। এই অংশগুলোকে নিয়ে অর্থাৎ একটা টিস্যু নিয়ে সেটা পুষ্টিবর্ধক মিডিয়ামে আমরা কালচারের মাধ্যমে অসংখ্য চারা তৈরি করব। তো আসো আমরা টিস্যু কালচার যে প্রযুক্তি সেই প্রযুক্তির ধাপগুলো কি কি। এই যে আমরা একটা টিস্যু কালচার প্রযুক্তি তৈরি করব বা চারা তৈরি করব, কি কি ধাপ অনুসরণের পর এই চারাগুলো আমরা তৈরি করতে পারবো। প্রথমে আসো মাতৃ উদ্ভিদ নির্বাচন। মাতৃ উদ্ভিদ আমরা আগেই বলেছি যে উদ্ভিদকে আমরা টিস্যু কালচারের জন্য নির্বাচিত করব সেই উদ্ভিদটাকে বলা হয় কি মাতৃ উদ্ভিদ। সেই মাতৃ উদ্ভিদটা এমন একটা উদ্ভিদ লাগবে যা উন্নত জাতের, উন্নত জাতের। তারপর হলো রোগমুক্ত উদ্ভিদ লাগবে, রোগমুক্ত সুস্থ ও সবল উদ্ভিদ, সুস্থ ও সবল উদ্ভিদ হলো উদ্ভিদকে আমরা মাতৃ উদ্ভিদ হিসাবে নির্বাচন করব। এরপর আসো আবাদ মাধ্যম তৈরি। আবাদ মাধ্যম হলো আমরা জানি আমরা একটা বীজ বা ডালকে যদি প্রয়োজনীয় পুষ্টি উপাদান দিয়ে মাটিতে লাগিয়ে দেই বা রোপণ করি, সেই ক্ষেত্রে একটি চারা তৈরি হয়ে যায় বা একটা উদ্ভিদ তৈরি হয় সেখান থেকে। কিন্তু এখানে তো একটা টিস্যু নিয়ে আমরা কালচার করব, তাহলে এই টিস্যুকে বর্ধিতকরণ করার জন্য প্রয়োজনীয় উপাদান নিয়ে একটি মাধ্যম বা মিডিয়াম তৈরি করা হয়, সেটাই হলো আবাদ মাধ্যম। এই আবাদ মাধ্যম তৈরির জন্য উদ্ভিদের পুষ্টির জন্য প্রথম উদ্ভিদের পুষ্টি উপাদান লাগবে খনিজ পুষ্টি, উদ্ভিদের খনিজ পুষ্টি। এরপরে লাগবে উদ্ভিদের হরমোন বা এটাকে বলা হয় ফাইটো হরমোন, ফাইটো হরমোন, ফাইটো হরমোন লাগবে। তারপরে উদ্ভিদের খাদ্য, যেহেতু এটা টিস্যুটা খাদ্য তৈরি করতে পারবে না, এই জন্য খাদ্য লাগবে সুক্রোজ বা চিনি। আর এই যে উদ্ভিদের খনিজ পুষ্টি, ফাইটো হরমোন, সুক্রোজ, এগুলা নিয়ে কি করা হয়, এই আবাদ মাধ্যমটা তৈরি করা হয়। সেই আবাদ মাধ্যমটাকে প্রায় কঠিন করার জন্য আরেকটি উপাদান এখানে সংযুক্ত করতে হয়। সেই উপাদানটার নাম হলো এগার নামক একটি উপাদান। এই এগার দিয়ে প্রায় একটা কঠিন মাধ্যম তৈরি করতে হয়। এখন আসো এই যে আবাদ মাধ্যম তৈরি করলাম, এই আবাদ মাধ্যমকে কি করতে হবে, জীবাণুমুক্ত করতে হবে। অর্থাৎ পরের হলো স্টেজ হলো জীবাণুমুক্ত আবাদ প্রতিষ্ঠা। এই জীবাণুমুক্ত আবাদ প্রতিষ্ঠার জন্য কাচের তৈরি পাত্র নিতে হবে। এটা কনিক্যাল ফ্লাস্ক হতে পারে, টেস্ট টিউব হতে পারে। এটাকে প্রথমে প্লাস্টিকের সিপি দিয়ে এটাকে মুখটাকে বন্ধ করে দিতে হবে, দিয়ে এটাকে একটা বিশেষ যন্ত্র, এই যন্ত্রটার নাম হলো অটোক্লেভ মেশিন, অটোক্লেভ মেশিন, অটোক্লেভ মেশিন, মেশিন বা যন্ত্র বলে অসুবিধা নেই। অটোক্লেভ মেশিনে কি করতে হবে, 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োগ করতে হবে। এখানে 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাপমাত্রায়
এলবি মানে পাউন্ড পার স্কোয়ার ইঞ্চি, বর্গ ইঞ্চিতে এই বায়ুচাপে 15 পাউন্ড প্রতি বর্গ ইঞ্চি বায়ুচাপে কত 20 মিনিট রেখে দিলে 20 মিনিট রেখে দিলে এই আবাদ মাধ্যমটা জীবাণুমুক্ত হয়ে যাবে। ঠিক আছে, এরপরে এই আবাদ মাধ্যমে যখন জীবাণুমুক্ত হয়ে যায় তখন আমরা এক্সপ্লান্টটাকে স্থাপন ঠান্ডা করে এই আবাদ মাধ্যমে এক্সপ্লান্টটাকে স্থাপন করব এবং এখানে ক্যালাস বা অণুচারা তৈরি হবে। সেই অণুচারা তৈরির পর এটাকে আমরা আবার মূল উৎপাদক মাধ্যমে স্থানান্তর করব। অর্থাৎ যেই অণুচারাগুলো তৈরি হবে এই অণুচারার সবগুলোতে তোমার মূল নাও থাকতে পারে। তো একটা নির্দিষ্ট উচ্চতা প্রাপ্তির পর এই বিটকগুলোকে আলাদা করা হবে, আলাদা করে নিয়ে এই মূল উৎপাদক মাধ্যমে স্থানান্তর করতে হবে। স্থানান্তর করলে এটাতে কিছুদিন রেখে দিলে সেই বিটকগুলোতে ছোট ছোট মূল সৃষ্টি হবে এবং এই মূল সৃষ্টির পরবর্তী ধাপ হলো প্রাকৃতিক পরিবেশে স্থানান্তর। অর্থাৎ মূল সৃষ্টির পর এটা আমরা আলাদাভাবে নিয়ে যাব, নিয়ে গিয়ে এগুলাকে প্রথম মানে এগার মুক্ত করার জন্য এটাকে ধৌত করব, করার পর এটাকে টবে স্থানান্তর করব। আমরা এই টবটাকে যে বিশেষ পরিবেশে বা বিশেষ ল্যাবে আমরা টিস্যু কালচার করছি সেই ল্যাব থেকে মাঝে মধ্যে আমরা বাইরের পরিবেশে রেখে দেব। এভাবে ভিতরের পরিবেশ এবং বাইরের পরিবেশের সাথে খাপ খাওয়ানো হয়। এই খাপ খাওয়ানোর ফলে এরা বাইরের পরিবেশকে অভিযোজিত করে এবং সেখানে বড় হতে পারে। তখনই আমরা কি করব, সেটাকে মাঠ পর্যায়ে অথবা প্রাকৃতিক পরিবেশে স্থানান্তর করব। তো আমরা এখন জানলাম যে টিস্যু কালচারের প্রযুক্তি ধাপসমূহ। আমরা এখন জানবো যে এই টিস্যু কালচারের ব্যবহার বা গুরুত্ব কি। আমরা আমাদের দেশ বা আমাদের নিজেদের জন্য আমরা এই টিস্যু কালচারকে, এই যে চারা উৎপন্ন করলাম সেই চারাগুলোকে আমরা কোন কাজে ব্যবহার করতে পারি বা এদের ব্যবহারটা কি। টিস্যু কালচার এর ব্যবহার, আচ্ছা এখানে এর ব্যবহার বা গুরুত্ব আমরা বলতে পারি ব্যবহার অবলিক গুরুত্ব। গুরুত্ব 1 নম্বর হলো যে অল্প সময়ে অধিক চারা উৎপাদন। অল্প সময়ে অধিক চারা উৎপাদন। চারা উৎপাদন যেমন আমরা একটা বীজ বা একটা গাছের অঙ্গজ টুকরা থেকে একটা উদ্ভিদ পেয়ে থাকি, আর টিস্যু কালচারের মাধ্যমে একটা টিস্যু থেকে কালচারের মাধ্যমে অনেক চারা উৎপাদন করা যায় এবং এটা অল্প সময়ের মধ্যে তৈরি করা যায়। 2 হলো রোগমুক্ত চারা উৎপাদন। রোগমুক্ত চারা উৎপাদন টিস্যু কালচার ব্যবহার করে আমরা কি করতে পারি, রোগমুক্ত চারা উৎপাদন করতে পারি, বিশেষ করে ভাইরাস মুক্ত চারা উৎপাদন। তারপরে 3 নম্বর হলো ঋতুভিত্তিক সীমাবদ্ধতা দূরীকরণ। ঋতুভিত্তিক সীমাবদ্ধতা দূরীকরণ। টিস্যু কালচার ব্যবহার করে যে কিছু কিছু উদ্ভিদ আছে যে বিশেষ ঋতু ছাড়া এই উদ্ভিদগুলোকে জন্মানো যায় না, কিন্তু টিস্যু কালচার ব্যবহার করে যদি আমরা চারা উৎপাদন করতে পারি সেটা সব ঋতুতেই ওই ধরনের উদ্ভিদ থেকে মানে চারা উৎপাদন সম্ভব এবং ফল উৎপাদন সম্ভব। এরপর আসো বিলুপ্তপ্রায় উদ্ভিদ। বিলুপ্তপ্রায় উদ্ভিদ উৎপাদন ও সংরক্ষণ। কিছু কিছু উদ্ভিদ আছে
যা বিলুপ্ত হয়ে যাচ্ছে, সেই উদ্ভিদগুলা দেখা যায় কি মানে অনেক জায়গায় পাওয়া যায় না, অনেক দেশে পাওয়া যায় না। সেই উদ্ভিদগুলাকে আমরা নির্বাচিত করে এটা টিস্যু কালচারের মাধ্যমে, একটা উদ্ভিদ থেকে তো হাজার হাজার কোটি কোটি চারা উৎপাদন করা সম্ভব। তো আমরা যদি এইভাবে উৎপাদন করতে পারি তাহলে কি হবে, দুইটা কাজ হবে। একটা হলো যে উদ্ভিদের সংখ্যা বৃদ্ধি করা যাবে, পাশাপাশি বিলুপ্তির হাত থেকে ওই উদ্ভিদকে কি করা যাবে, রক্ষা করা যাবে। এরপর আসো ভ্রূণ কালচার। ভ্রূণ কালচার, ভ্রূণ কালচার হলো, আমরা জানি বীজের মধ্যে ভ্রূণ থাকে আর শস্য থাকে। কোনো কোনো উদ্ভিদের শস্য থাকে না, অশস্যল বীজ থাকে, সেই ক্ষেত্রে ভ্রূণ খাদ্যের অভাবে চারা উৎপাদন করতে পারে না। তো সেই ক্ষেত্রে আমরা ওই বীজ থেকে ভ্রূণটাকে নিয়ে যদি এটা এক্সপ্লান্ট হিসেবে ব্যবহার করি এবং কালচারের মাধ্যমে প্রচুর চারা উৎপাদন করতে পারবো। এরপর আসো যে বিকল্প হিসাবেও তৈরি করা যায় অনেক ইয়াতে, যেমন বাড়ি ইঞ্জিন বা জাহাজ চালানোর জন্য নীল তিমির তেল ব্যবহার করা হতো। সেই নীল তিমি এখন বিলুপ্ত হয়ে যাচ্ছে বা নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। তো এর বিকল্প হিসাবে জুজুবা নামক একটা উদ্ভিদ আছে, যেটা ক্যালিফোর্নিয়া এবং এরিজোনা এই দুইটা মরুভূমি ছাড়া অন্য পরিবেশে জন্মায় না। এই উদ্ভিদগুলোকে টিস্যু কালচার করে অধিক মানে আবার এদের প্রজননটাও ছিল অনেক সময়ের ব্যাপার। তো এই দুইটা মানে অর্থাৎ ওই জুজুবা উদ্ভিদকে টিস্যু কালচার করে ওই এরিজোনা এবং ক্যালিফোর্নিয়া ছাড়াও ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এটাকে করা যায়, উৎপাদন করা যায় এবং অল্প সময়ে অধিক চারা উৎপাদন করা সম্ভব। এরপর আসো আমরা মেরিস্টেম কালচার। মেরিস্টেম কালচার, মেরিস্টেম হলো অগ্রস্থ বাজক টিস্যু, মূল কাণ্ডের অগ্রভাগে যে বাজক টিস্যু থাকে, এই মেরিস্টেম, বিশেষ করে গোলালুর টিউবার, এই মেরিস্টেম কালচারের মাধ্যমে দেখা যায় রোগমুক্ত চারা উৎপাদন করা সম্ভব। আর আমরা বলতে পারি অর্থনীতিতে বা অর্থনৈতিক সমৃদ্ধিতে। অর্থনৈতিক সমৃদ্ধিতে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ এই টিস্যু কালচার ব্যবহার করে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হচ্ছে। যেমন মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড টিস্যু কালচারের মাধ্যমে বিভিন্ন ধরনের অর্কিডের চারা উৎপাদন করছে এবং সেই চারা দেশের বাইরে অর্থাৎ বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা এরা অর্জন করছে। বাংলাদেশেও কিন্তু বৈদেশিক মুদ্রা অর্জনে দেশীয় চাহিদা মেটানোর পর এই টিস্যু কালচারের মাধ্যমে উৎপাদিত বিভিন্ন ধরনের, যেমন বিভিন্ন ধরনের ফুল, লিলি, কার্নেশন এগুলা, তারপরে আছে তোমার ওই যে গমের চারা, তারপর হলো কাঁঠাল, এগুলার চারা উৎপাদনের মাধ্যমে, তারপর হলো আলুর টিউবার, এগুলো উৎপাদনের মাধ্যমে দেশীয় চাহিদা মিটিয়েও দেশের বাইরে এগুলাকে রপ্তানি করে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করছে। তাহলে আজকে আমরা শিখলাম টিস্যু কালচার কি, টিস্যু কালচার প্রযুক্তির ধাপ সমূহ কি কি, টিস্যু কালচার ব্যবহার করে কি ধরনের কোন কোন কাজে ব্যবহার করা যায় অথবা কি ধরনের গুরুত্ব রয়েছে আমাদের জীবনে, সেটা শিখলাম। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদেরকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।